জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। আজকের মনোমিতা কিন্তু একটু অন্যরকম, আর এই অন্যরকম একটা এপিসোড দেখতে হলে আপনাকে উইদাউট স্কিপ করে দেখতে হবে পুরো এপিসোডটা। নতুন রকমের মনোমিতা আজকের এপিসোড কিভাবে আসছে চলুন দেখা যাক। ম্যাডাম নমস্কার, আপনার নাম? কেয়া দত্ত। আপনাকে তো দেখে আপনি খুব সাবলীল। আচ্ছা, আপনি তো সম্পূর্ণভাবে এখন সুস্থ? হ্যাঁ, এখন মোটামুটি সুস্থ। আচ্ছা, আপনি কি রকম এর আগে কি অবস্থার মধ্যে দিয়ে এলেন? হ্যাঁ, আমার 2019 সালে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট হয়েছে, কিন্তু ডিটেকশনটা আমি পুরো নিজেই করেছি। আমার কিছু প্রবলেম অ্যারাইজ করেছিল, খুব সামান্য, সেটা খুবই কম, কিন্তু তবুও আমার মনে হয়েছিল যে ডক্টরের কাছে যাওয়া উচিত। সেই ডক্টরের কাছে গিয়ে সমস্ত টেস্ট করে একদম আর্লি স্টেজেই আমার ডিটেকশন হয়। তারপরে সার্জারি হয়, কেমোথেরাপি হয়, রেডিয়েশন হয়, মানে 1 বছরের লম্বা ট্রিটমেন্ট, সেটা ভীষণই যন্ত্রণাদায়ক, কিন্তু তবুও সেইটাকে কমপ্লিট করে আমি এখন মোটামুটি স্টেবল ফর্মে আছি। আমরা তো ক্যান্সারের নাম শুনলেই ভয় পেতাম। ক্যান্সারের শিকার হওয়ার পরেও তাকে অবলীলাক্রমে দলন করে আপনি আজকে হাসি মুখে আমাদের সামনে এসেছেন। তো আমাদের আপনার এই যে ভবিষ্যৎ প্রজন্ম, অনেক তাদের জন্য এরকম তো অনেকে এরকম অসুখে ভুগছেন, বা অনেকে আমরা সামান্য বিপদে বিমর্ষ হয়ে পড়ি, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? হ্যাঁ, আমি এটাই সবসময় বলতে চাই যে কোনো কিছু হলেই যে আমার হচ্ছে যাব না ডাক্তারের কাছে, বা চট করে গেলে সমস্ত জিনিসই প্রথম স্টেজে যদি ধরা পড়ে বা হয়, তবে সেটা সহজেই রিকভারি হয়ে যায়। এই ব্যাপারটাই আমি বলতে চাই। সেই জন্য সচেতন হওয়া দরকার মানুষের, যে কোনো প্রবলেম হচ্ছে একদম প্রথমেই না হোক, 1-2 দিন পরে বা বেশ কিছুদিন ধরে যদি কারো কিছু প্রবলেম হতে থাকে, তাহলে সেখানে ডক্টরের কাছে যাওয়া উচিত, এবং ঠিকমতো ট্রিটমেন্ট হলে সেই এটা থেকে ওভারকাম করতে পারে, বিপদটা থেকে। আপনি যে সময়ে অসুস্থ ছিলেন, কারণ ক্যান্সার আমরা মনে করি চিকিৎসা হবে না, বোধহয় ক্যান্সার বোধহয় উত্তরণ ঘটবে না, সেই সময়কার মানসিক অবস্থা, আজকে যখন আপনি সেই বিপদটা কাটিয়ে এসেছেন তখনকার মানসিক অবস্থা, আমরা তো নর্মালি এরকম পাই না যে যিনি এই মানসিক অবস্থাটাকে ডেলিমিট করতে পারেন। তো আমাদের খুব লোভ হচ্ছে আপনার কাছ থেকে জানার, তখনকার মানসিক অবস্থাটা কেমন ছিল? আসতেই ভুলে গেছিলাম। প্রথমে যখন ডিটেকশন হলো, নানা রকম ট্রিটমেন্টের পর তারপর হলো সার্জারি হবে, তারপর সার্জারিও হলো, তারপর সার্জারির পরে সবচেয়ে টেনশনের ছিল হচ্ছে কেমোথেরাপি। ওই কেমোথেরাপি যে কবে, এইটা শোনার পর থেকেই পুরো পাগলের মতো, ছিল। মনে হচ্ছিল, অনেকে বলছে যে আমার যে ডক্টর ছিলেন উনি বললেন যে আমার এরকম হয়েছে যে কেমোথেরাপি টেবিলেই সে চলে গেছে, এরকম হয়েছে আমার পেশেন্ট। এটা ডাক্তারই বললেন? ডাক্তারই বললেন। এবার ওই সব প্রচন্ড টেনশনে ছিলাম তো। আর প্রথম যে কেমোথেরাপি হয়েছে, আমি এইবার আমার হয়ে গেল। যাই হোক, অনেক কষ্ট। কেমোথেরাপির পরের যে 3-4 দিন যে কি পেনফুল, তখন মনে হয় সত্যি দেড় থেকে চলে যাওয়াই ভালো, এত কষ্ট হয়েছে। কিন্তু সেটাকে আস্তে আস্তে নানা রকমভাবে ওভারকাম করেছি। 8টা কেমোথেরাপি হয়েছে, 1 বছর ধরে কষ্ট করেছি, করে আজকে আমি এই অবস্থায় এবার ক্যান্সারের ট্রিটমেন্ট হওয়ার পরেও একদম সবসময় ফলো আপে থাকতে হবে। ডক্টররা যেভাবে বলবেন সেভাবে চলতে হবে, যা যা বলবেন সেইটা করতে হয়। এইভাবেই চলছে। আমরা যে সময়টাকে মনে করি একেবারে অন্ধকার, সেই টানেলেরও কিন্তু শেষে একটা লাইট আছে। আর এখন আপনি তাহলে কিভাবে সময় কাটাচ্ছেন? আপনি এখন কি করেন? আমি ইন্টেরিয়র ডিজাইনিং করেছি, আগে এতে জবও করতাম, কিন্তু তারপরে বাড়িরও কিছু প্রবলেম, তারপরে এই শারীরিক প্রবলেম, আমাদের অনেক রকম রেস্ট্রিকশনে চলতে হয়, সেই জন্য আমি সেইটা এখন সেভাবে করতে পারি না। কিন্তু অন্য বিভিন্ন রকম এই কুকিং কম্পিটিশন, এইসব বিভিন্ন রকম এইসবের মধ্যে কিছু নিজেকে বিজি রাখা, ফোনটা যাতে ভালো থাকে সেই জন্য নানান রকম এইসব ছোটখাটো ব্যাপারে কাজে নিজেকে এনগেজ করা খুব ভালো, খুব ভালো। নিজেকে ভালো রাখাটা ভীষণ জরুরি। আমাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিলেন, যে একেবারেই আমরা যেন ভেঙে না পড়ি,
আমরা যেন শেষ দেখা পর্যন্ত চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা একটা মানে ওই গভীর ট্যানেলেরও আমরা একটা শেষ প্রান্ত খুঁজে পেতে পারবো। শেষ আপনাকে যে প্রশ্নটা করব, এখন আপনার কাছে জীবনের উদ্দেশ্য নেই, মানে ধরুন যখন আমরা অসুস্থ হই তখন আমাদের একমাত্র ওরিয়েন্টেশন হয়ে যায় বেঁচে থাকাটা। যখন আমার বেঁচে থাকাটা মানে শিওর হলো যে না আমি এখন যা চিকিৎসা আমি ইমিডিয়েট আমি যাচ্ছি না, কারণ আমরা তো একদিন না একদিন যাবোই, ওটা আমাদের পরিণতি। এখন আপনার কি মনে হয় যে জীবনের উদ্দেশ্য কি? মানে সবসময় সচেতন থেকে যেটুকু সময় আমি সুস্থ আছি সেই সময় নিজেকে কোনো কাজে না কোনো কাজে নিমজ্জিত করা, এইটাই বলতে চাইছি। যে মানে সবসময় ওটা নিয়েও টেনশন না করা, মনের মধ্যে সবসময়ই হয় যে আমাকে সাবধানে চলতে হবে, করতে হবে, কিন্তু তবুও সেটাকে পাশে ফেলে এগিয়ে যাওয়া, এটাই যে মানে এটা আমি একটা থিওরি আপনাকে বলার করছিলাম যে জাস্ট ফর টুডে, যে সমস্ত কিছুটাকে যদি এরকম ভাবা হয়, দেখুন আমরা বেশি অতীত নিয়ে যদি ভাবি সেটা কিন্তু স্মৃতি ছাড়া কিছু নয়, আর ভবিষ্যৎ স্বপ্ন ছাড়া কিছু নয়। তাহলে রিয়েলিটি হচ্ছে কিন্তু টুডে, জাস্ট ফর টুডে। যে যাই প্ল্যান করি না কেন জাস্ট ফর টুডে, এটাকে নিয়ে যদি আমরা আস্তে আস্তে করে এগোতে পারি, তাহলে আপনি এটাকে সার্টিফাই করছেন যে হ্যাঁ এটা একটা যে বর্তমানকে নিয়েই মোটামুটি বর্তমানকে সঠিকভাবে নিয়ে এগিয়ে যাওয়া। এটা খুব ভালো লাগলো, কারণ এখানে আপনারা একটা জিনিস আমার ওনার কথা শুনে খুব মনে পড়লো, আমরা ওই ভাগবতের প্রেক্ষাপটটা জানি তো, ভাগবত রচনার প্রেক্ষাপটটা জানেন? ভাগবত রচনার প্রেক্ষাপটটা হচ্ছে পরীক্ষিত রাজা, তার কিন্তু অভিশাপ হয়েছিল ওই যে ওই একজন মুনিকে উনি একটা সাপ দিয়েছিলেন, ওই গলায় গল্পটা হচ্ছে এরকম, ওই যে মুনির কাছে উনি গেছিলেন সেই মুনি উনাকে কেয়ার করেননি, ফলে উনি একটা মরা সাপ তার গলায় দিয়ে দেন। তখন তার ছেলে এসে ওইটা দেখে উনাকে অভিশাপ দেন যে ওই রাজা সর্পদংশনে মারা যাবে। এরপরে যখন এসে শুনলেন যে আমার মৃত্যু তো আসন্ন, তখন উনি সব করলেন যে আসন্ন মৃত্যু যার তার করণীয় কী। তখন তিনি গঙ্গার তীরে বলছিলেন যে আমার তো আর 1 সপ্তাহকাল সময়, তাহলে আমি জীবনের সব থেকে বড় কী করণীয় আছে আমি বসে এখানে করবো। তখন উনি যখন বসলেন তখন সমস্ত মুনি ঋষিরা তার কাছে আসতে শুরু করলেন। শেষে এসে পৌঁছালেন সুখদেব, যিনি কারো বাড়িতে ওই গোদহন কালের বেশি অবস্থান করেন না, কিন্তু উনার কাছে অবস্থান করে বললেন ঠিক আছে এই আসন্ন। তখন উনাকে প্রশ্ন করলেন যে হে ঋষি, যার মৃত্যু আসন্ন তার করণীয় কী? তখন উনি বললেন ঠিক আছে আমি তোমাকে শোনাচ্ছি। তিনি যা শোনালেন তাই কিন্তু ভাগবত কথা শোনার পরে ওনার পুরোটাই মৃত্যু ভয়টাই কেটে গেল। মানে আপনার কিন্তু এই অপারেশন বলুন আর চিকিৎসা প্রসিডিওর বলুন, এটা কিন্তু পুরো ভাগবতের মতো কাজ করলো। কারণ আপনি তারপরে ধরুন যে মৃত্যু ভয় নিয়ে আপনি চিকিৎসার মধ্যে ঢুকেছিলেন, একেবারে কিন্তু মৃত্যুর সংখ্যাকে বেরিয়ে এসে আপনি দাঁড়ালেন। এটা কিন্তু একটা বিরাট মেসেজ, আমরা প্রত্যেকের কাছে এটাকে যদি রাখতে পারি যে মৃত্যু তো সবারই পরিণতি, কারো 2 বছর আগে কারো 2 বছর পরে, কিন্তু ওটা নয়, আমাদেরকে আদর্শ জীবন, শুদ্ধ জীবন, পবিত্র জীবন থেকে বেরিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এটাই আপনি আমাদের কাছে মেসেজটা রাখলেন, খুব ভালো লাগলো এটা আপনার আমাদের। তো মিতারা আজকের এপিসোড কেমন লাগলো? প্রত্যেকটা এপিসোডে কি হয়, মানে আমাদের মিতারা কথা বলে, আমরা বা সজলদা সেই প্রশ্নের উত্তর দেন। আজকের এপিসোডটা কিন্তু একদম অন্যরকম। সজলদা কিন্তু একদম প্রশ্নপত্র তৈরি করে এনেছেন, পরের পর প্রশ্ন বান আজকে ছোড়া হলো কিন্তু আমাদের মিতার দিকে, কেয়ার দিকে। কেন কি, সে হচ্ছে ক্যান্সার সার্ভাইভার, সে একটা বিশাল বড় যোদ্ধা। তাই এরকম যোদ্ধার কাছে প্রশ্ন করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারলাম না। এবং ও যে মেসেজটা দিয়েছে আমাদের সমস্ত মিতাদের উদ্দেশ্যে, আশা করি সবাই যারা তোমরা ওর মতো এইরকম একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ বা স্ট্রাগল এরকম পেরিয়ে এসছো, আগামী দিনে হয়তো কারোর এইরকম কিছু সমস্যা হতেও পারে, সেই ক্ষেত্রে কিন্তু ও যে কথাটা বলেছে সেই কথাটা কিন্তু মাথায় রেখো। আর ঠাকুর মা স্বামীজির দেখানো পথ, যেটার কথা সজলদা বললেন, তো সেই পথে যদি তোমরা চলতে পারো তাহলে কিন্তু অনেক বেশি মনোবল নিজেদের মধ্যে তৈরি করতে পারবে এবং মৃত্যু ভয় কাছে ঘেঁচতে পারবে না। চলে যাব রাহুলের কাছে, দেখব রাহুল এই ব্যাপারে কি বলছে। পেয়াদির ব্যাপারটা আমি শুনলাম, ওনার মানে মনের জোর অসাধারণ, কি বলবো, মানে এইরকম একটি মানে
ভয়ঙ্কর মারণ রোগ, তো শুনলেই মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। আর উনি যে এটাকে মোকাবিলা করেছেন এবং এখন মোটামুটি একটা সুস্থ জীবনের মধ্যে আবার প্রবেশ করেছেন, এটা ওনার মনের জন্য অসাধারণ, মানে হ্যাটসঅ্যাপ করতে হচ্ছে ওনাকে। এখানে মনের জোর মানুষের মানে আসে, যদি আমরা জ্যোতিষ মতে কথা বলি তাহলে পরে মনের জোর হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি স্ট্রং না থাকে কারোর ছকে, তাহলে মনের জোর কিন্তু আসবে না। তো আর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে লগ্ন, অর্থাৎ কোন সময় আমি জন্মালাম সেই সময় ধরে লগ্ন বের করা হয়। তো এই লগ্ন আর চন্দ্র, ওনার ছকে লগ্ন এবং চন্দ্র অত্যন্ত স্ট্রং আছে, মানে বলশালী আছে। তার জন্য কিন্তু উনি এই এরকম একটা ক্যান্সারের মতো রোগ থেকে, মানে রোগের সঙ্গে লড়াই করে আজকে কিন্তু উনি জিতে ফিরে এসেছেন। এবং ওনার উনি যে যতটা ওনার ভেতরের যে পাওয়ার, যে শক্তি, সেই ইচ্ছে শক্তিগুলোকে একত্রিত করে উনি আজকে আমাদের সঙ্গে এসে এত সুন্দরভাবে কথা বলছেন, ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। এটা সত্যি অসাধারণ। মানে এক কথায় ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মানে কীভাবে একদম খাদের মধ্যে পড়ে গিয়েও সেখান থেকে উঠে আসা যায়, সেটা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন। সংস্কৃতে মানে প্রবাদ আছে, শরীর হচ্ছে রোগের মন্দির। তো শরীর থাকলে রোগ থাকবে। এবারে এইরকম মারণ ব্যাধি তো সবার হয় না, কিন্তু ওনার হয়েছে, ওনার ছকে সেই ইন্ডিকেশন রয়েছে। শনি, রাহু, রবি এই গ্রহগুলোর একটা কম্বিনেশন রয়েছে, সেই জন্য এই প্রবলেমগুলো এসছে। কিন্তু উনি যে এটাকে কাটিয়ে উঠেছেন সেটাও ওনার ছকে অবশ্যই রয়েছে। তবে মূল কারণটা, এই রোগটা কেন এলো সেটা তো একটা যেমন সায়েন্স, মানে মেডিকেল সায়েন্স সেটা বলবে, কিন্তু আমাদের যে জন্মছক তাতে এই জিনিসগুলো লুকিয়ে থাকে। তো যদি ঠিকমতো ভালো করে বিচার করা যায় তাহলে কিন্তু অনেক আগে থেকেই প্রেডিক্ট করা সম্ভব যে কার কি এই ধরনের রোগ হবে কিনা, বা সেই রোগটা থেকে মুক্তি পাওয়া যাবে কিনা, এগুলো কিন্তু বলা যায়। আর হচ্ছে যে বাস্তুতে আমরা যেখানে আছি সেই জায়গাটাতে অবশ্যই সেই জায়গাটার একটা এফেক্ট থাকে, সেটা পজিটিভ এফেক্ট থাকে, নেগেটিভ এফেক্ট থাকে। এখন যেহেতু কেয়াদির এই সমস্যাটা হয়েছে, তো বাস্তুতে কিছু না কিছু সমস্যা কিন্তু থাকা স্বাভাবিক। তো মেনলি দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে আমাদের হিন্দু মানে জ্যোতিষ মতে বা বাস্তুশাস্ত্র মতে রাহুর দিক। তো এই ক্যান্সার, যেহেতু ক্যান্সারের মানে সেলগুলো খুব আনকন্ট্রোলড ওয়েতে গ্রোথ হয়, তার জন্য মেন ক্যান্সারের ব্যাপারটা আসে। তো সেই রাহুর একটা কিন্তু এখানে বেশ রোল প্লে করে। তো আমি ওনার দিদিকে বলবো যে একটু দক্ষিণ পশ্চিম দিকটা, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কি আছে সেটা, সেই জায়গাটাকে যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। সেই জায়গাটায় যেন কোনো নোংরা জিনিস যদি মানে যেন না থাকে, বা বিশেষ করে যদি বাথরুম বা কোনো টয়লেট ওই দিকে থাকে তাহলে কিন্তু সেটা প্রতিকার করতে হবে। এখন আধুনিক বাস্তু মানে হচ্ছে এনার্জির খেলা। তো আধুনিক বাস্তু মতে কোনো জিনিসকে না ভেঙে এনার্জির ডিরেকশনটাকে চেঞ্জ করিয়ে সুন্দর প্রতিকার করা সম্ভব, এবং এটা যথেষ্ট রেজাল্ট দেয়, ফলদায়ক। তো এই জিনিসটা একটু দেখে নিতে আমি বলবো। আর এন্ট্রান্স যদি মানে অর্থাৎ বাড়ির যে মেন দরজা, মূল প্রবেশদ্বার, সেটা পশ্চিম দিকে থাকলে অনেক সময় এই ধরনের জিনিস কিন্তু আসে। কারণ পশ্চিম দিকটা শনির দিক, আর শনি হচ্ছে দীর্ঘমেয়াদী সব কিছুর কারণ। অর্থাৎ ক্যান্সার যেটা আপনার হয়েছে সেটা অবশ্যই আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু তার জন্য প্রায় 1-1.5 বছর আপনি যদি বলেছেন 1 বছর খানিক তো ভুগেইছেন। তো সবসময় এখানে শনিরও আপনার বাড়িতে কোনো না কোনোভাবে শনির প্রভাব আছে। তো সেইটাকেও একটু দেখতে হবে, সেই শনির প্রভাবটা কীভাবে কাটানো যায়। শনির প্রভাব কাটানোর জন্য একটি সুন্দর রাস্তা আছে, খুব সিম্পল একটা রাস্তা। সেটা হচ্ছে আপনি যদি প্রতি শনিবার যে কোনো শনি মন্দিরে গিয়ে একটু মানে কালো তিল 25 গ্রাম আর 100 গ্রাম মতো সরষের তেল, এই দুটো জিনিস দান করে, অর্থাৎ শনি মন্দিরে রেখে প্রণাম করে চলে আসবেন। এটা একটা ভালো শনির জন্য প্রতিকার।
তো সেটা আপনি করতে পারেন। আর এখন যেহেতু আপনি পুরোপুরি সুস্থ, এখন কোনো সেরকম অসুবিধা হবে না। ভগবানের কাছে প্রার্থনা করবো আপনি আরও সুস্থ থাকুন, এবং আপনার এই যে মানে আপনাদের মনের জোর, আমি বারবার প্রথমেই মানে বললাম, স্যারও বলেছেন, অসাধারণ আপনার মনের জোর, এটাকে বজায় রাখুন। আপনার মানে কোনো অসুবিধা তো হবেই না, এবং আপনার এই যে ফাইট করে উঠে আসা, সেটা কিন্তু অনেকের জন্য ইন্সপিরেশন। আমাদের বিশাল বড় যোদ্ধা কেয়ার জন্য রয়েছে রিফ্রেশমেন্ট ফাক্টর ডেয়ারিং তরফ থেকে। থ্যাংক ইউ। মা হোমিও ফার্মেসি একটা অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন স্টোর, যেটা কিনা উত্তর কলকাতার শ্যামপুকুর থানার ঠিক বিপরীতে। তাই অথেন্টিক মেডিসিন পেতে হলে, মানে অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন পেতে হলে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে মা হোমিও ফার্মেসি। এই সুন্দর মেমোটা দিচ্ছে মা হোমিও ফার্মেসি। থ্যাংক ইউ। সজলদার তরফ থেকে থাকছে এই বইটি কেয়ার জন্য। আপনার প্রত্যেক দিনের মুহূর্তগুলি আধ্যাত্মময় হোক, তার জন্য একটি বই, অশোক আনন্দের লেখা, স্পিরিচুয়ালাইজিং এভরিডে লাইফ। থ্যাংক ইউ সো মাচ। এই সুন্দর মা সরস্বতী রাহুল দিচ্ছে আমাদের কেয়ালিকে। থ্যাংক ইউ। যারা ভীষণ ইন্টারেস্ট পাচ্ছে, ভীষণ ইচ্ছে যাচ্ছে ভেতরে যায়, মনোমিতাতে যেতেই হবে, তারা দেখো অনস্ক্রিন একটা ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করে চলে এসো মনোমিতাতে, শেয়ার করো তোমার স্টোরি আমাদের সাথে। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি, ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে তোমার সাথে পরবর্তী পর্বে, অপেক্ষায় রইলেন তোমার। ধন্যবাদ।